This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 3.5 দিনের দিল্লির একটা ঝটিকা সফর, তাতে দিল্লিকে বোঝা ভীষণ মুশকিল। 3.5 দিনে একটা গোটা শহরকে বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি, যেখানেই যাই খবরের গন্ধ শুকতে বেরোই। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশের প্রান্তে গিয়ে আমরা কিন্তু খবরটাই বেছে আনি। দিল্লি যাওয়া হয়েছিল বেশ কিছু কারণ নিয়ে, তার মধ্যে আরো একটা কারণ ছিল যে দিল্লির মানুষ যে দিল্লি কা লাড্ডু খেয়েছেন, খেয়ে কি তারা পস্তাচ্ছেন? অর্থাৎ দিল্লি লোকসভায় সবকটি আসন বিজেপি জিতে গিয়েছে এবং খুব আশ্চর্যজনকভাবে বিধানসভায় তারা ধরাশায়ী হয়। কেন হয়? কেন এই সমস্যা? মানে সমস্যা বলবো না, কেন এই সাফল্য বিজেপি? এই বিজেপির সাফল্যের পেছনে অন্য কিছু আছে, সেটাই খোঁজ করতে বেরিয়েছিলাম দিল্লির বিভিন্ন প্রান্তে। কনট প্লেস, বিভিন্ন জায়গা, চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি স্টেশন যেটাকে পাহাড়গঞ্জ বলে, এরকম বেশ কয়েকটা জায়গায়, মানে একটা বেলার মধ্যে একটা গাড়িতে করে যতদূর যাওয়া যায় ততদূর ঘুরলাম। কয়েকশো মানুষের সাথে কথা বললাম পথ চলতি মানুষ, কথা বললাম দোকানদার, কথা বললাম যারা ফুটপাতে জিনিসপত্র বিক্রি করেন তাদের সাথে, কথা বললাম ট্যাক্সিওয়ালা, অটোওয়ালাদের সাথে। বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আমরা আসতে পেরেছি যে কেন দিল্লির লাড্ডু খেয়ে দিল্লির মানুষই পস্তাচ্ছেন। আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি রাজধানী রাজনীতি নিয়ে। রাজধানীর রাজনীতি জটিলতম বলা যায়, কারণ এখানটায় বিভিন্ন ভাষাভাষীর বাস, বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসে ভিড় করেছেন। শুধু পাঞ্জাব হরিয়ানা নয়, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, বিশেষ করে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের লোক, প্রায় সর্বত্র মানুষ গিয়ে দিল্লিতে বসবাস করে। একটা কসমোপলিটন এলাকা হয়েছে। এই কসমো এলাকায় মানুষের মতামত বিভিন্ন হয়, কারণ যেখানে মানুষ বসবাস করে সেইখানের থেকেও যেখানে তার আদি বসবাস সেখানকার রাজনীতি খানিকটা প্রভাব ফেলে তিনি যেখানে বর্তমানে বসবাস করছেন। বেশিরভাগই পরিযায়ী, এবং দিল্লির যারা স্থানীয় বাসিন্দা বলতে যা বোঝায়, মানে অতীত থেকে যারা দিল্লিতে আছেন, ভূমিপুত্র যাদেরকে বলা হয়, তারা কিন্তু রীতিমতো কোণঠাসা হয়ে আছেন দিল্লিতে। এবং বাইরে থেকে যাওয়া মানুষগুলো তারাই কিন্তু বেশ করে কমে ফুলে ফেঁপে আছেন। রাজস্থান থেকে বেশ কিছু মানুষ এসে এখানে ব্যবসা করেন। পাঞ্জাবের লোকজন আছেন, তারাও ব্যবসা করেন, মূলত ইলেকট্রনিক যন্ত্রাংশের ব্যবসা, এবং তারা বেশ সমৃদ্ধ। গুজরাটের লোক আছেন, তারাও বেশ সমৃদ্ধ। বাংলার মানুষ আছেন, তারাও বেশ সমৃদ্ধ, তবে তারা বেশিরভাগই চাকরিজীবী। এরকম ভাবে দিল্লিটা একটা যেন মিনি ভারত। এই মিনি ভারতে একটা অদ্ভুত ঘটনা ঘটে যে বিধানসভায় আম আদমি পার্টি বিপুলভাবে জয়লাভ করে, আর লোকসভায় আম আদমি পার্টি বিপুলভাবে পরাজিত হয় বিজেপির কাছে। কেন এটা হয়? আমরা খোঁজ করতে বেরিয়েছিলাম। খোঁজ করতে বেরিয়ে যে জিনিসটা প্রথম নজরে পড়েছে সেটা হচ্ছে যে দিল্লির মানুষ টেলিভিশন দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তারা টেলিভিশন সংবাদের উপর ভীষণভাবে নির্ভর করে। আর আমাদের দেশে টেলিভিশন সংবাদ কেমন হয় আপনারা জানেন। নির্বাচন এলে বা নির্বাচন গেলেও তাদের মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। যদিও দেশের মানুষ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি, তারপরেও দিল্লির মানুষ ওই টেলিভিশন মিডিয়ার কথাই কিন্তু আমাদেরকে রিপিট করেছে। রাম মন্দির নিয়ে খুব একটা হেলদোল দেখলাম না যে রাম মন্দিরের কারণে বিজেপি এত ভালো ফল করেছে, না তা নয়। বিজেপি ভালো ফল করেছে টেলিভিশন মিডিয়ার জোরে।
নয়ডাতে অবস্থিত যেসব টেলিভিশন চ্যানেলগুলো আছে, যেগুলোকে আমি গদি মিডিয়া বলি, তাদের যে একচ্ছত্র প্রচার, একচেটিয়া প্রচার, সেটা কিন্তু দিল্লির মানুষকে ভালোভাবে গ্রাস করেছে। খুব স্বাভাবিকভাবেই বলতে হয়, হতাশাজনক ব্যাপার, দিল্লির মানুষ কিন্তু ততটা রাজনৈতিক সচেতন নন যতটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ। এটা কিন্তু সচক্ষে দেখে এলাম। এবং আমি যখন সিপি মার্কেট বলে একটি মার্কেট আছে, সেই মার্কেটে, মানে বিরাট বড় মার্কেট, বিশাল বড় মার্কেট, সেই মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, মানুষজনের সাথে কথা বলছিলাম, ফুচকাও খেয়েছি। সেই মার্কেটে যখন ঘোরাঘুরি করছিলাম, তখন বেশ কয়েকজন ইউটিউবারকে পেয়ে গেলাম মানে আমরা তাদের চিনি না, তারা আমাদের চেনেন না। তাদের মধ্যে আমরা দুজন ছিলাম, আমার সাথে এক সঙ্গী ছিলেন, আমার এক বিশেষ বন্ধু ছিলেন। আমরা দুজন নিজেদের মধ্যে রাজনৈতিক চর্চাই করছিলাম দিল্লির এই অবস্থা নিয়ে। পাশে বসে থাকা একটি ছোকরা, মানে অল্প বয়সী ছেলে, তিনি সম্ভবত বাংলাটা খানিকটা বোঝেন, এবং বোঝার পর তিনি হঠাৎ, মানে প্রায় তেড়ে মেড়ে এগিয়ে এলেন একদম মারমুখী ঢঙে, যে আপনারা দিল্লির সম্বন্ধে সব কথা বলছেন, হিন্দিতেই তিনি বলছিলেন, আপনাদের বাংলায় তো হিন্দুরা ঘর থেকে বেরোতে পারে না, হিন্দুদেরকে ধরে ধরে গুলি করে মারা হয়। তা আমি তাকে তখন বললাম, আপনি বাংলায় গিয়েছেন? উনি বললেন, না, আমরা তো টিভিতে দেখি। তো কথায় কথায় জানলাম তিনি একজন ইউটিউবার, যদিও আমি আমার পরিচয় তাকে দিইনি। তো তিনি যখন আমার সাথে কথা বলছেন, তার সাথে আরো বেশ কিছু ইউটিউবার এলেন। তারা নিজেদের প্রত্যেকেই ইউটিউবার মানে কেউ ওই রিলস বানান, কেউ প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন, কেউ ওই নাচ গান করছেন, সেই সব ভিডিও বানাচ্ছেন, এরকম বিভিন্ন রকম, মানে রাজনৈতিক ভিডিও কম, অন্যান্যগুলো বেশি। তো ট্রোল ভিডিও বানান অনেকে। তো এরকম ভাবে বহু মানুষ ঘিরে ধরলেন। তাদের যখন ইউটিউব করছেন, তাদের লোকজন দেখছেন, শুনছেন, তার মানে তাদের মধ্যে একটা সচেতনতা আছে, এইটা আশা করেছিলাম আমরা। কিন্তু দেখলাম তারা প্রত্যেকেই অমুক চ্যানেলের রেফারেন্স দিচ্ছেন, তমুক চ্যানেলের রেফারেন্স দিচ্ছেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার, বাংলা সম্বন্ধে কিন্তু একটা নেগেটিভ ধারণা দিল্লির মানুষের মধ্যে আছে, এবং দিল্লির সব খবর বাংলাতেও পৌঁছানো হয় না। সেসব খবর পৌঁছবো আপনাদেরকে একটা ছোট্ট বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান। দিল্লির মানুষের বেশ কিছু ব্যাপারে দিল্লিকে নিয়ে গর্ব আছে। যেমন তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ভীষণ গর্ব করে, তারা যেমন মহল্লা ক্লিনিক নিয়ে তারা গর্ব করে। কিন্তু পশ্চিমবাংলায় যে প্রত্যেকের বিনে পয়সায় চিকিৎসা হয়, এই খবরটা তাদের কাছে নেই। তাদের ধারণা পশ্চিমবাংলার মানুষ চিকিৎসা করতে দলে দলে দিল্লি যান, দলে দলে দক্ষিণ ভারত যান। কিন্তু আমিও বহু মানুষকে পেয়ে গেলাম যারা চিকিৎসা করতে কলকাতার উপর নির্ভরশীল হয়েছে। বেশ কিছু মানুষকে পেলাম। চিত্তরঞ্জন পার্কের এক বৃদ্ধ মানুষের সাথে কথা হলো কালীবাড়ির সামনে। তিনি বললেন যে আমার 2টো কিডনি ফেলিওর হয়ে গিয়েছিল। কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আমি যখন দিল্লিতে খরচের হিসেব নিই, সেটা আমার বাড়িঘর বিক্রি করেও সেটা সম্ভব হচ্ছিল না। কলকাতায় গিয়ে আমার এই কিডনি ট্রান্সপ্লান্টটা প্রায় বিনামূল্যে হয়ে গিয়েছে। ভালো লাগলো। কিন্তু এইসব খবরগুলো দিল্লির মানুষের কাছে পৌঁছয় না।
তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা বিধানসভায় একরকম মত দেন, লোকসভায় আর একরকম মত দেন, কেন? এই কেনটা আমরা যখন খুঁজতে বেরিয়েছি তখন তারা বলছেন দেশের মানে সার্বভৌমত্ব, দেশের বর্ডার রক্ষা করার জন্য নাকি বিজেপিই পারবে। বিজেপি পারবে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে। বিজেপি পারবে মুসলমানদের আচ্ছা করে ঠ্যাঙানি দিতে, হ্যাঁ আচ্ছা করে ঠ্যাঙানি দিতে, সেই কথাও তারা বললেন। এবং মুসলিমদের যে মানে দিল্লির অবস্থিত হিন্দুরা তীব্র ঘৃণা করেন সেটা কিন্তু হাতে না হাতে প্রমাণ পেয়েছে। আসছি পরবর্তী কথায়, তার আগে একটা কথা বলে নি, জরুরি কথা। আগামী 25 তারিখ 25শে আগস্ট এনকে ডিজিটালের একটা উৎসব হতে চলেছে, বিশ্বজোড়া বাঙালির উৎসব। এখানে আমরা আমাদের 100 জন মাননীয় দর্শককে, সদস্যদের যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমন্ত্রণ করেছি। ইতিমধ্যেই আমন্ত্রণ করার পালা শেষ, মানে আমন্ত্রণের লিস্ট তৈরি হয়ে গিয়েছে, নতুন করে কাউকে আর আমন্ত্রণ করা যাবে না। এরকম 100 জন মানুষ আসবেন কলকাতা নিউ টাউনের নভোটেল হোটেলে। বেলা 2টো থেকে বেলা 4টে পর্যন্ত আমরা একে অপরের সাথে পরিচিত হব, গল্প গুজব হবে, সামান্য খাওয়া দাওয়া হবে। এইভাবেই আমরা নিজেদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে চাইছি। আপনাকে বলতে পারছি না যে আপনিও আসুন, কারণ আমাদের যে 100 জন নিমন্ত্রণ করার কথা সেই লিস্টটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে কথা দিচ্ছি, পরবর্তীকালে আমাদের যখন 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমরা সকলকে ইনভাইট করব, সকলকে ডাকবো, সকলের সাথে কথা বলবো। যাকে যে কথা বলছিলাম, দিল্লির মানুষ কেন বিধানসভায় একরকম, লোকসভায় একরকম? কারণ ওই যে বললাম, তারা মনে করেন যে বহিঃশত্রু থেকে বিজেপি আটকাতে পারবে। যখন তাদের পাল্টা প্রশ্ন করলাম, বিজেপির আগে তো কখনো বহিঃশত্রু আক্রমণ করে পার পেয়ে যায়নি, একমাত্র সেই চীন যুদ্ধ ছাড়া। কেউ কথা বলতে চাইছেন না, উত্তর দিতে পারছেন না। দিল্লির মানুষের মধ্যে একটা গোঁয়ার্তুমি কাজ করে। তারা যখন উত্তর দিতে না পারেন, তারা রেগে মেগে আক্রমণ করতে শুরু করে দেন। এবং সেই আক্রমণ, আমরা যারা বাঙালি, আমরা সাধারণত মাছ ভাতের ভেত বাঙালি, আমরা এইসব ঝুট ঝামেলায় যেতে চাই না। আমরা আক্রমণের প্রতি আক্রমণ নিশ্চয়ই করতে পারি, কিন্তু আমরা সবসময় সেটা করি না, মাত্রা ছাড়া হয়ে গেলে করতেই হয়। যাকে এরকম বহু জায়গা ঘুরলাম দিল্লির আশেপাশে, শুধু দিল্লি শহরে না, দিল্লির আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরলাম। এয়ারো সিটি বলে একটি শহর, মানে শহরের উপকণ্ঠে একটি জায়গা, যেটা একেবারে এয়ারপোর্টের পাশে। সেখানে পশ এলাকা, বেশ বর্ধিত মানুষের বাস। সেখানেও কথা বলে দেখলাম, বহু মানুষ বলছেন যে আম আদমি পার্টিকে ভোট দিলেও তারা তো আর সরকার গড়বে না দিল্লিতে, তাই তারা আম আদমি পার্টিকে ভোট দেননি। এইরকম বহু খবর আমরা পেয়েছি দিল্লি থেকে, এবং দিল্লি থেকে আরো অনেক খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ সংসদ চলছে, আমি দিল্লি থেকে ঘুরে এসেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে এসেছি। এই অভিজ্ঞতাগুলো তো শেয়ার করবই। তবে শেষ করার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে দিল্লির মানুষের কাছে বাংলা সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আছে। আমরা দিল্লিকে যতই বলি দিলওয়ালোকা শহর, দিল্লি কিন্তু আর দিলওয়ালোকা শহর নেই। দিল্লির মানুষের দিল, হৃদয় কলুষিত হয়ে গেছে। দিল্লির যে দূষণ, সেই দূষণ কিন্তু মানুষের হৃদয়েও লাগতে শুরু করেছে। কারণ এত বেশি মুসলমান বিদ্বেষ, বিশেষ করে উত্তর দিল্লিতে। দক্ষিণ দিল্লিতে কিন্তু ঠিক উল্টো, মানে তারা হিন্দু বিদ্বেষী না, কিন্তু তারা অনেক লিবারাল, অনেক বেশি তারা কিন্তু লিবারাল কথাবার্তা বলেছে। উত্তর দিল্লির মানুষ, পশ এলাকার মানুষ, অর্থকড়ি যেখানে বেশি সেখানকার মানুষ, তারা কিন্তু তীব্রভাবে মুসলমান বিদ্বেষী। তবে হ্যাঁ, যারা পাগড়িধারী পাঞ্জাবি, যাদেরকে আমরা বুঝতে পারি পাঞ্জাবি, এরকম মানুষ কিন্তু অনেক বেশি উদার বক্তব্য রেখেছেন। অর্থাৎ পাঞ্জাবিরা, বিশেষ করে পাঞ্জাবিরা, তারা কিন্তু ততটা মুসলিম বিরোধী নন যতটা অন্যান্য মানুষকে দেখলাম। এমনকি বাঙালিরাও চিত্তরঞ্জন পার্কে গিয়ে যেটা আমার মনে হয়েছে, দিল্লিতে যেখানে বাঙালিদের বসবাস, যেখানে মাছ বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, কাতলা মাছ পাওয়া যায়, লোটে মাছ পাওয়া যায়, সেই রকম একটা জায়গায় আমরা যখন গেলাম, তখন সেখানে গিয়েও কথা বললাম। সেখানকার বাঙালিদের মধ্যেও, তারা বাংলায় কথা বলেছেন, সেখানকার বাঙালিদের মধ্যেও দেখলাম তীব্র মুসলমান বিরোধিতা কাজ করছে, যেটা একেবারেই কাম্য নয়। এই অচলাবস্থা থেকে কবে যে মানুষ একটু উদার হয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে একে অপরকে ভাই বলে মনে করতে পারবে, একে অপরকে বোন বলে মনে করতে পারবে, তা আমরা জানি না।
কিন্তু আশায় বুক বাঁধছি আমরা, একদিন দিল্লিও বাংলার মতো হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।